সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসে রিসোর্স পার্সন হিসেবে সংযুক্ত হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সবাই ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আমার সাবজেক্ট হলো বটানি, উদ্ভিদ বিজ্ঞান। প্রোগ্রাম অনার্স 4th ইয়ার স্টুডেন্টদের জন্য, কোর্স কোড 243005, নেম অফ কোর্স লিমনোলজি অ্যান্ড অ্যাকোয়াকালচার, lecture number 15, title of the lecture aquaculture. আমি হাসিনা রাকিবা বানু, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডটি টপিকের উপর অ্যাজ ইউজুয়াল, এবং তোমরা জানো লিমনোলজি অ্যান্ড অ্যাকোয়াকালচারের সর্বশেষ টপিকে আছি, সিলেবাসের সর্বশেষ টপিকে আছি, টপিক নাম্বার 9। এই অ্যাকোয়াকালচার টপিকটিকে আমি 4টা পার্টে ভাগ করেছি। এর আগে আমি 3টা লেকচার দিয়েছি। আজকে সর্বশেষ লেকচারে পার্ট 4 আলোচনা করব, এবং সর্বশেষ লেকচারটি তোমরা জানো যে 15 লেকচারটি হলো সর্বশেষ লেকচার লিমনোলজি এবং অ্যাকোয়াকালচার কোর্সের। আচ্ছা, তাহলে আজকে টপিক পার্ট 4 অংশে আমি যে অ্যাকোয়াকালচারের যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো ফিশ কালচার। আমি আগেই বলেছি, গত ক্লাসে বলেছি যে আজকে চিংড়ি চাষ নিয়ে আলোচনা করা হবে। এরপর মেথডস অফ ফাইটোপ্লাঙ্কটনিক কালচার, সবশেষে ইকোনমিক ইম্পর্টেন্স অফ অ্যাকোয়াকালচার নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকে লেকচারটি শুরু করি। আজকের লেকচারে ফিশ কালচারে চিংড়ি চাষের আগে আমি আদর্শ মৎস্য খামার নিয়ে একটু আলোচনা করব। যে একটা আদর্শ মৎস্য খামারের কি কি বৈশিষ্ট্য হতে পারে। একটি আদর্শ মৎস্য খামারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। একটি আদর্শ খামার পুকুরের মাটির পানি ধারণ ক্ষমতা বেশি হতে হবে, অর্থাৎ মাটিতে হবে মাটির পানি ধারণ ক্ষমতা বেশি হতে হবে। খামারের জন্য পলি দোআঁশ বা এঁটেল দোআঁশ এবং উর্বর মাটি উত্তম, এইসব মাটি থাকতে হবে। আদর্শ খামারের আয়তন কমপক্ষে 5 থেকে 10 একর হতে হবে। খামারের সাথে উত্তম যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয়, এই যে মৎস্য সম্পদ উৎপাদিত হবে এগুলো বাজারজাত করা কঠিন হয়ে যাবে, তাই না? অসুবিধা হবে। আচ্ছা, গভীর বা অগভীর নলকূপ স্থাপন করে খামারের প্রয়োজনের সময় পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। খামারে সারা বছর পানি সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। খামারের উৎপাদন সংগ্রহ উৎপাদিত পণ্য যেমন মাছ বিক্রয়ের সুবিধার জন্য বাজারের নিকটবর্তী স্থানে খামার স্থাপন করা ভালো। অর্থাৎ আশেপাশে যেখানে খামার করবে, মৎস্য চাষ করবে, যেসব জলাশয়ে, সেই জলাশয়গুলো বা খামারগুলোর আশেপাশে কি থাকতে হবে? বাজার থাকতে হবে, যাতে এই উৎপাদিত মাছগুলো বিক্রি করা যায় বা প্রক্রিয়াজাত করা যায় বা সংরক্ষণ করা যায় এবং বিভিন্ন স্থানে প্রেরণ করা যায়। এজন্য আশেপাশে বাজার থাকতে হবে। খামারের অভ্যন্তরে পুকুর পাড়ে পাতাবহুল গাছ লাগানো উচিত নয়। হ্যাঁ, অর্থাৎ খামারের অভ্যন্তরের পুকুর পাড়ে পাতাবহুল গাছ, অনেক পাতাওয়ালা গাছ, যাতে পাতা ঝরে ঝরে পানিতে না পড়ে এবং পানি যাতে দূষিত না হয়, সেজন্য এরকম পাতাবহুল গাছ লাগানো যাবে না। আচ্ছা, খামারটি খোলামেলা জায়গায় হতে হবে যাতে পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে। খামারে বিদ্যুৎ সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে যাতে গভীর নলকূপ চালনা সহজ হয়। খামারে উৎপাদিত মাছের জন্য আশেপাশে চাহিদা থাকতে হবে। অর্থাৎ এমন জায়গায় খামার করলাম তার আশেপাশে মানুষের জনবসতি নাই, বাজার নাই, কিছু নাই, অনেক দূরে নিয়ে গিয়ে মৎস্য সংরক্ষণ ব্যবস্থাপনা, বাজারজাত, প্রক্রিয়াজাত এগুলো করতে হলো, তাহলে তো দেখা যাবে যে মাছ নষ্ট হয়ে যেতে পারে বা অনেক ব্যয়সাধ্য হয়ে যেতে পারে। কাজেই কি করতে হবে? যে আশেপাশে এমন এলাকা থাকতে হবে যেখানে মাছের চাহিদা আছে আর মাছ প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ বা সংরক্ষণ এগুলোরও সুব্যবস্থা আছে।
আচ্ছা, এরপরে স্লাইডে চলে যাচ্ছে। এরপরে শিল্প বর্জ্য কীটনাশক বা অন্য যে কোনো ধরনের রাসায়নিক কারখানা থেকে দূষণ মুক্ত থাকতে হবে। এগুলো আগে আলোচনা করেছি যে শিল্প বর্জ্য, গৃহস্থালী বর্জ্য, তারপর পয় প্রণালীর যে বর্জ্য, এগুলো কীটনাশক, জমিতে যে কীটনাশক ব্যবহার করা হয়, কীটনাশক, অতিরিক্ত মাত্রায় সার প্রয়োগ ইত্যাদি, এইগুলো দ্বারা যে জলাশয় দূষণ হয়, এই দূষণ থেকে মৎস্য উৎপাদনের খামারগুলো দূষণ মুক্ত রাখতে হবে। খামারে দক্ষ জনশক্তি নিয়োগ করতে হবে। খামার নির্মাণ উপকরণ সহ সার, মাছের খাদ্য ইত্যাদি সরবরাহ নিশ্চিত করতে হবে। জলাশয়ে মাছের খাবার, মাছের পরিবেশ, ভৌত পরিবেশ, রাসায়নিক পরিবেশ সুষম রাখতে হবে। বন্যার পানি যাতে প্রবেশ করতে না পারে খামারে, সেই ব্যবস্থা করতে হবে। সমন্বিত চাষের ব্যবস্থা করতে হবে। সমন্বিত চাষ কি? এই মাছের সাথে হাঁস মুরগির চাষ বা ধান খেতে মাছের চাষ, এই রকমের সমন্বিত চাষ করতে হবে, বা একাধিক ধরনের মাছ। কর্মচারীদের থাকার সুব্যবস্থা করতে হবে। দেখা যায় যে মাছ চাষের জন্য যে কর্মচারী নিয়োগ করা হয়, এদের রাত দিন কাজ করতে হয়, তো এদের থাকা খাওয়ার ব্যবস্থা সুব্যবস্থা করতে হবে। আচ্ছা, এরপরে আমি ফিশ কালচারের বলেছি যে আরেকটি ফিশ কালচার সম্পর্কে আলোচনা করব, সেটা হলো চিংড়ির চাষ। সেই চিংড়ির চাষ নিয়ে এখন আমি আলোচনা করছি। প্রথমে আমরা চিংড়ি পরিচিতিটা একটু দিয়ে নিই যে চিংড়িটা আসলে কি। চিংড়ি পরিচিতি: চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী, যা আর্থ্রোপোডা পর্বের ডেকাপোডা বর্গের অন্তর্ভুক্ত। পৃথিবীতে 450টির অধিক সংখ্যক ভিন্ন প্রজাতির চিংড়ি শনাক্ত করা হয়েছে। চিংড়ির দেহ দ্বিপার্শ্বীয় লম্বাকৃতি, প্রতিসম খণ্ডিত। একটি পূর্ণাঙ্গ দেহ শিরোবক্ষ ও উদরে বিভক্ত। চিংড়ির মাথাকে দেহ থেকে আলাদা করা যায় না বলে মাথা ও বুককে একত্রে নাম দেওয়া হয়েছে শিরোবক্ষ বা সেফালোথোরাক্স। চিংড়ির দেহ কাইটিন নামক পদার্থ দ্বারা ঢাকা থাকে। এবার আমরা প্রাণী জগতে চিংড়ির অবস্থান সম্পর্কে আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ শ্রিম্প, চিংড়ি। আচ্ছা, ফাইলাম হলো আর্থ্রোপোডা, শ্রেণী ক্রাস্টাসিয়া, বর্গ ডেকাপোডা, উপবর্গ ন্যাটানসিয়া, পরিবার প্যালিওমনিডি, গণ ম্যাক্রোব্র্যাকিয়া, প্রজাতি রোজেনবার্গি। আচ্ছা, আমরা এর পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এরপরের স্লাইডে চিংড়ি সম্পর্কে বিভিন্ন বিষয় আমরা আলোচনা করব। চিংড়ি চাষ সম্পর্কিত বিষয়সমূহ সেগুলো পরপর দেওয়া আছে। আচ্ছা, তোমরা স্লাইডগুলো ভালো করে খেয়াল করবে, তাহলে আমার লেকচারটি বুঝতে পারবে। বাংলাদেশের চিংড়ি চাষের সম্ভাবনা। বাংলাদেশে চিংড়ি চাষের ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রজাতিভেদে দেশের বিভিন্ন স্থানে এসব চিংড়ি চাষের সম্ভাবনা রয়েছে। বাগদা চিংড়ি দেশের দক্ষিণাঞ্চল ও লোনাঞ্চল এবং ঘের অঞ্চলে চাষ করা হয়ে থাকে। অপরদিকে গলদা চিংড়ি যে আছে, সেটা চিংড়ি দেশের উত্তরাঞ্চল ও স্বাদু পানিতে চাষ করা হয় বা স্বাদু পানিতে বেশি জন্মে থাকে। বাংলাদেশের চিংড়ি একটি মূল্যবান প্রাকৃতিক জৈব সম্পদ। দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন, বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে চিংড়ি চাষের সম্ভাবনা খুবই উজ্জ্বল। আচ্ছা, বাংলাদেশে অসংখ্য নদী, খাল, ডোবা, পুকুর, বঙ্গোপসাগরের 480 কিলোমিটার তটরেখা বরাবর অর্থনৈতিক এলাকা সমূহে চিংড়ি চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে প্রতি বছর রপ্তানিকৃত মৎস্য ও মৎস্যজাত পণ্যের প্রায় 65% হলো চিংড়ি। বর্তমানে বাংলাদেশে কেবল চিংড়ির পোনা আহরণের কাজে নিযুক্ত জনশক্তির সংখ্যা 2 থেকে 5 লক্ষ। জনশক্তি মানে এইসব কাজে যে লোকজন নিয়োজিত আছে তাদের সংখ্যা 2 থেকে 5 লক্ষ। আচ্ছা, বিশ্বে চিংড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, ফলে চিংড়ির রপ্তানি বাড়ছে। এদেশের প্রাকৃতিক উৎস থেকে চিংড়ির পোনা আহরণ করা হয়ে থাকে। অল্প বা মধ্যম বিনিয়োগ করে চিংড়ি চাষ বা খামার স্থাপন করা যায়। কৃষক পর্যায়ে স্বল্প ব্যয়ে ক্ষুদ্রায়তনে চিংড়ি চাষের খামার করা যায়। ধান ক্ষেত, লবণ ক্ষেত চিংড়ি চাষ করা যায়। কাজেই দেখতে পাচ্ছ চিংড়ি চাষ কতখানি লাভজনক চাষ, আমাদের দেশের জন্য কতখানি উপযুক্ত চাষ। কারণ এই চাষের মধ্যে আমরা 3 ভাবে লাভবান হচ্ছে। এক হলো কর্মসংস্থান হচ্ছে, প্রচুর মানুষ আমাদের দেশে বেকার জানো, এবং শিক্ষিত অনেক বেকার রয়েছে। এরা কিন্তু এই চিংড়ি চাষ যখন লাভজনক হবে, এইসব চাষ বা এইসব চিংড়ি চাষের খামার স্থাপনে অনেক উৎসাহ পাবে এবং খামার চাষে, চিংড়ি চাষে এগিয়ে আসবে। এবং দ্বিতীয়ত হলো যে আমাদের যে মৎস্য চাহিদা, আমাদের দেশের যে মৎস্য চাহিদা, এই চাহিদার লক্ষ্যমাত্রা পূরণ হবে। এবং তৃতীয়ত যেটা, বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো
আমাদের দেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। কাজেই এই চিংড়ি চাষ হলো অত্যন্ত লাভজনক একটি চাষ। আচ্ছা, এরপরের স্লাইডে চলে যাচ্ছে। চিংড়ি চাষের প্রচলিত চাষ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। বর্তমানে বাংলাদেশে যে সকল চিংড়ি চাষ পদ্ধতি আছে সেগুলোকে চাষ ব্যবস্থাপনা, উৎপাদন, মজুদ হার ইত্যাদির ভিত্তিতে 4টা ভাগে ভাগ করা হয়। 4টা ভাগ কি? সনাতন পদ্ধতিতে চাষ, উন্নত হালকা চাষ পদ্ধতি, আধা নিবিড় চাষ পদ্ধতি এবং নিবিড় চাষ পদ্ধতি। তাহলে আসো একটা একটা করে আমরা দেখি যে এই কিভাবে এগুলো চাষ করা হয়ে থাকে। সনাতন চাষ পদ্ধতি, চাষ প্রথা। সনাতন পদ্ধতি হলো সবচেয়ে সহজ চাষ প্রথা। এই পদ্ধতি সবচেয়ে পুরাতন, কম পুঁজি এবং কম ঝুঁকিপূর্ণ, পুঁজি কম লাগে। আচ্ছা, এই চিংড়ি চাষ পদ্ধতি প্রকৃতির উপর সবচেয়ে সম্পূর্ণভাবে নির্ভরশীল। এই পদ্ধতি চাষে কোনো বাড়তি খাবার দেওয়াও লাগে না। বাংলাদেশেও বিভিন্ন দেশে প্রাচীনকাল থেকেই এই প্রথা প্রচলিত হয়ে আসছে। এই প্রথায় পুকুরটা যেরকম করা লাগবে, পুকুরের বাঁধ নিচু, পানির গভীরতা 0.3 থেকে 1.2 মিটার পর্যন্ত হবে। তলদেশ অসমতল ও নিষ্কাশনযোগ্য খাল থাকবে না। মানে তলদেশটা এরকম হবে যে তলদেশে অসমতল হবে এবং নিষ্কাশনযোগ্য কোনো খাল থাকবে না, মানে কোনো নালাকাটা থাকবে না। পানি ব্যবস্থাপনা অনিয়মতান্ত্রিক, রাক্ষসী এবং অবাঞ্ছিত মাছ দূর করা হয় না। অর্থাৎ এটা পুকুরটা প্রাকৃতিক ভাবে যেরকম থাকে সেরকম থাকবে। রাক্ষসী মাছ থাকে নিচে, কোনো যে নালা থাকে না যেখান দিয়ে পানি নিষ্কাশন করা যায়। হ্যাঁ, তারপরে পুকুরের আয়তন 20 হেক্টরের বেশি হয়ে থাকে ইত্যাদি। এগুলো অর্থাৎ প্রাকৃতিক ভাবে পুকুরটা যেরকম থাকে সেই রকমের থাকবে। এবং আগে বলেছি যে এই পদ্ধতিতে চাষকালে পুকুরে কোনো বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন হয় না। সাধারণত প্রতি হেক্টরে 10 থেকে 15,000 পোনা মজুত করলে হেক্টর প্রতি 200 থেকে 250 কেজি চিংড়ি উৎপাদিত হয়ে থাকে। কাজেই দেখতে পাচ্ছ যে বেশ ভালো চিংড়ি উৎপাদিত হয়ে থাকে। বাংলাদেশের খামারগুলোর 85% থেকে 90% এই পদ্ধতির মধ্যে পড়ে। বাংলাদেশে যে খামারগুলো আছে, চিংড়ি খামারগুলো আছে, সেগুলো এই সনাতন পদ্ধতিতে চাষ করা হয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী চাষে যাব, উন্নত হালকা চাষ পদ্ধতি। এই জাতীয় চাষ পদ্ধতিতে খামারের জন্য নির্দিষ্ট নকশা প্রণয়ন করা হয়ে থাকে পুকুর চাষের জন্য। অর্থাৎ পুকুরটা মাছ চাষ যে করা হবে, চিংড়ি চাষ যে করা হবে, পুকুরটা কি ধরনের হবে এটার নকশা প্রণয়ন করা হয়। পানি নিষ্কাশনের জন্য খাল ইত্যাদি পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়। ওই যে নিচে দিয়ে খাল নির্মাণ করা হয় পানি নিষ্কাশনের জন্য, খাল বা নালা এগুলো। পানি ব্যবস্থা পর্যাপ্ত সুবিধা সহ প্রয়োজনে পাম্প ব্যবহারের ব্যবস্থা রাখা হয়। নিয়মিত জৈব অজৈব সার, প্রয়োজনে সম্পূরক খাদ্য সরবরাহ করা হয়ে থাকে এইসব জলাশয়ে, খামারে। এ পদ্ধতিতে হেক্টর প্রতি 30 থেকে 40,000 পোনা মজুত করে 200 থেকে 500 কেজি চিংড়ি উৎপাদিত হয়ে থাকে। হ্যাঁ, কাজেই দেখো আমরা যে সনাতন চাষ পদ্ধতি বলেছি সেখানে আমরা কি দিয়েছি, হেক্টর প্রতি 10 থেকে 15,000 পোনা মজুত করে আমরা 200 থেকে 250 কেজি চিংড়ি উৎপাদিত হয়েছে। আর এখানে 30 থেকে 40,000 পোনা মজুত করে 200 থেকে 500 কেজি চিংড়ি উৎপাদিত হচ্ছে। মানে তুলনা করে দেখলে বোঝা যায় যে সনাতনের মধ্যে বেশ ভালো পরিমাণে চিংড়ি উৎপাদিত হয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী চাষে চলে যাব, আধা নিবিড় চাষ পদ্ধতি। এক্ষেত্রে পুকুরের আয়তন ছোট হয়, তলদেশ সমতল হয়, একদিকে ঢালু থাকে এবং পানি নিষ্কাশনযোগ্য হয়। পরিকল্পিতভাবে রাক্ষসী প্রাণী নিয়ন্ত্রণ করা হয়, কোনো রাক্ষসী মাছ টাছ থাকে না। উন্নত মানের পিলেট খাদ্য সরবরাহ করা হয়ে থাকে। এই সমস্ত খামারের হেক্টর প্রতি 2 থেকে 3 লক্ষ পোনা, দেখো কি পরিমাণ পোনা দেওয়া লাগবে, 2 থেকে 3 লক্ষ পোনা মজুত করতে হবে। হ্যাঁ, মজুত করে খাদ্য সরবরাহ করা হয়ে থাকে। 2 থেকে 3 লক্ষ পোনা মজুত করে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা লাগে। 2 থেকে 3 লক্ষর জন্য তো কি পরিমাণ খাদ্য সরবরাহ করা লাগবে বুঝতে পারছো, অনেক বেশি পরিমাণে খাদ্য সরবরাহ করা হয়ে থাকে। এবং বছরে হেক্টর প্রতি 4 থেকে 5 টন চিংড়ি উৎপাদিত হয়। আর এগুলোর পুকুরের তলদেশে কাদা পরিষ্কার করা হয়, দক্ষ জনশক্তি, মেশিনের প্রয়োজন হয় ইত্যাদি অনেক কিছুর দরকার হয়। এরপর হলো নিবিড় চাষ পদ্ধতি। নিবিড় চাষ পদ্ধতিতে চিংড়ি চাষ বেশ ব্যয়বহুল।
ঠিক আছে, অনেক ব্যয়বহুল। আমাদের দেশে এটার খুব একটা চাষ নয়, বিশ্বের অনেক দেশে চাষ করা হয়। এই চাষ পদ্ধতিতে চুনো, রাসায়নিক সার প্রয়োগ করে খামারে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করা হয়। খামারে বিশুদ্ধ পানি, উন্নত পানের পিলেট খাদ্য সরবরাহ করা হয়, অর্থাৎ অনেক ব্যয়বহুল। আচ্ছা, এরপর আমরা এর পরবর্তী বিষয় চলে যাবো। এর পরবর্তী বিষয়টা হলো চিংড়ি চাষের পুকুর ও পরিবেশ। হ্যাঁ, নিম্নে চিংড়ি চাষের পরিবেশীয় উপাদানগুলো উল্লেখ করা হলো। অর্থাৎ চিংড়ি চাষের জন্য পরিবেশটা কেমন থাকবে, যেমন স্থান নির্বাচনটা কেমন হবে, মাটির গুণাগুণটা কেমন থাকবে, পানির গুণাগুণ কেমন থাকবে, এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। তাহলে আমরা প্রথমে স্থান নির্বাচন দেখি। স্থান নির্বাচনে প্রথমে আছে মাটির গুণাগুণ। হ্যাঁ, এই মাটির গুণাগুণ যদি আমরা বলতে যাই, তাহলে আমাদের যে প্রধানত দুই ধরনের চিংড়ি আছে, গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি। এই দুইটা আলাদা আলাদা ভাবে বলতে হবে। তাহলে প্রথমেই আমি বলছি গলদা চিংড়ি। গলদা চিংড়ির জন্য কি হবে, যে নদী, নালা, খাল, বিল বা গভীর অগভীর নলকূপ কিংবা হস্তচালিত নলকূপের সাথে পরিমাণ মতো পানি দেওয়া যায় এমন স্থানে গলদা চিংড়ির খামার স্থাপন করতে হবে। কাজে গলদা চিংড়ির খামার আমরা কোথায় স্থাপন করব, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এই ক্ষেত্রে পোনা প্রাপ্যতার দিকেও খেয়াল রাখতে হবে, যোগাযোগের সুবিধাও থাকতে হবে। যোগাযোগের সুবিধা যদি না থাকে, তাহলে এই যে পোনা এনে যে ছাড়বে, পোনা আনতে আনতে পোনাই তো নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, বাগদা চিংড়ির ক্ষেত্রে স্থান নির্বাচনটা কেমন হবে? উপকূলীয় এলাকায় যেখানে জোয়ার ভাটার প্রভাব থাকে এবং সারা বছর লবণাক্ত পানি পাওয়া যায়, সেখানে বাগদা চিংড়ি চাষের জন্য স্থান নির্বাচন করতে হবে। হ্যাঁ, উপকূলীয় অঞ্চলে যে স্থানে 2 থেকে 3 মিটার উচ্চতায় জোয়ার ভাটার পানি ওঠানামা করে, এমন জায়গা বাগদা চিংড়ি চাষের জন্য উপযোগী। কাজে বুঝতে পেরেছো যে বাগদা এবং গলদা চিংড়ির জন্য কি স্থানটা কিরকম নির্বাচন করতে হবে। আচ্ছা, এরপরে মাটির গুণাগুণ দেখো। মাটির গুণাগুণে পুকুর বা খামারের জন্য এঁটেল দোআঁশ থেকে বেলে মাটি দোআঁশ সবচেয়ে ভালো মাটি চিংড়ি চাষের জন্য। চিংড়ি চাষের জমির উপরিভাগ প্রায় সমতল বা একদিকে সামান্য ঢালু হলে ভালো হয়। এতে পানি ওঠানামা সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ খরচ কম হবে। উপকূলীয় ম্যানগ্রোভ এলাকায় যেখানে কষযুক্ত মাটি থাকে, অর্থাৎ পিএইচ 5 কম অর্থাৎ অ্যাসিডিক থাকে, সেখানে চিংড়ি খাবার স্থাপন করা উচিত নয়। অর্থাৎ অ্যাসিডিক কন্ডিশনে কিন্তু পিএইচ যেখানে 5 কম থাকবে, সেখানে কিন্তু চিংড়ি চাষ ভালো হবে না। কাজেই সেখানে খামার স্থাপন করা যাবে না, কারণ এই ধরনের মাটিতে চিংড়ি চাষ ক্ষতিকর হয়ে থাকে। মাটির পিএইচ 5 থেকে 6.5 পর্যন্ত থাকলে চিংড়ি চাষ ভালো হয়, 5-এর নিচে থাকলে চিংড়ি চাষের জন্য ক্ষতিকর হয়। আচ্ছা, এরপর আমরা পানির গুণাগুণ দেখব, যে পানির গুণাগুণটা কেমন থাকতে হবে। পানির গুণাগুণ চিংড়ি চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানির গুণাবলী যদি চিংড়ি চাষের অনুকূলে না থাকে, তাহলে সমস্ত চিংড়ি মারা যাবে, উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর তাছাড়া নিচে যে খোয়া যে বলে, খোয়া বা ভারী কাদাযুক্ত পানি চিংড়ি চাষের জন্য অনুপযুক্ত। এই ধরনের যদি খোড়া বা যে ভারী কাদা তলদেশে থাকে, জলাশয় তলদেশে থাকে, এগুলো কি করতে হবে, অপসারণ করতে হবে। আচ্ছা, তাইলে আমরা ভৌত গুণাবলী দেখি যে এই পানির ভৌত গুণাবলী কিরকম থাকলে, কি মাত্রায় থাকলে চিংড়ি চাষের জন্য উপযুক্ত হবে। পানির অম্লমান অর্থাৎ পিএইচ এর মান 6 থেকে 7.5 পর্যন্ত থাকলে ভালো হবে। দ্রবীভূত অক্সিজেন 5.4 মিলিগ্রাম পার লিটারের কম থাকতে হবে। তাপমাত্রা 28 ডিগ্রি থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে থাকতে হবে। পানির লবণাক্ততা 0 থেকে 4 পিপিটি গলদার জন্য, 10 থেকে 25 পিপিটি বাগদার জন্য। আচ্ছা, সম্পূর্ণ হার্ডনেস 100 নির্যাতাংশের নিচে থাকতে হবে। লৌহ 1 মিলিগ্রাম পার লিটারের নিচে থাকতে হবে, লৌহ মানে আয়রন। তো এগুলি এই পরিমাণে থাকলে তাহলে সেই পানির গুণাগুণটা ঠিক থাকবে এবং সেই পানিতে চিংড়ি চাষটা ভালো হবে। আচ্ছা, এরপর আমরা চিংড়ির প্রাকৃতিক খাদ্য নিয়ে আলোচনা করব। চিংড়ির প্রাকৃতিক খাদ্যের মধ্যে 2 ধরনের খাদ্য আমি এখানে উল্লেখ করেছি, উদ্ভিদজাত খাদ্য, প্রাণীজাত খাদ্য। উদ্ভিদজাত খাদ্যের মধ্যে নীলাভর সবুজ শৈবাল, ডায়াটমস ইত্যাদি প্রধান। প্রাণীজাত খাদ্যের মধ্যে ক্লাডোসেরা, কপিপড, রটিফার, ক্রাস্টেসিয়ান জাতীয় প্রাণী, শামুক, ঝিনুক, কাঁকড়ার বাচ্চা, এগুলো ইত্যাদি উল্লেখযোগ্য। আচ্ছা, এরপর আমি এর পরবর্তী স্লাইডে চলে যাব। এর পরবর্তী স্লাইডে আমরা চিংড়ি চাষের
সম্পূরক খাদ্য বা পরিপূরক খাদ্য তৈরির কিছু ছক দিয়েছি, হ্যাঁ, কিভাবে তৈরি করা যায়। তোমরা আমি একটা নমুনা এখানে আলোচনা করছি, এখানে 3টা নমুনা দেওয়া হয়েছে, অন্যগুলি নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, নমুনা 1-এ যেটা আছে দেখো, নমুনা 1-এ গমের ভুসি আমরা এই যে পার্সেন্টেজ হিসেবে লিখব 15%, চালের মিহি গুঁড়া 25%, ফিশ মিল 40%, আটা 15%, খোল সয়াবিন সরিষার খোল 5%, এভাবে আমরা 100% করব এবং 100% করে এটা জলাশয়ে সম্পূরক খাদ্য, ওই যে প্রাকৃতিক খাদ্য আছে সেই প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি এই সম্পূরক খাদ্যগুলো সরবরাহ করতে হবে, তাহলে চিংড়ি চাষের উৎপাদন বৃদ্ধি পাবে এবং চিংড়ি ভালোভাবে জন্মাবে এবং বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি চিংড়ির পরিপূরক বা সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতিটা উল্লেখ করেছি, যে এই যে এর আগে যে খাদ্যগুলো আমি স্লাইডে দেখালাম, নমুনা 1, নমুনা 2, নমুনা 3, এগুলো কিভাবে প্রয়োগ করতে হবে, জলাশয়ে কিভাবে দিতে হবে, সেই পদ্ধতিগুলো এখন আলোচনা করছি। চিংড়ি খাদ্যকে সাধারণত সন্ধ্যা, রাত্রে বা খুব ভোরে দিতে হবে। চিংড়িকে প্রতিদিন 2 বার সন্ধ্যা বা ভোর রাত্রে তার দেহ ওজনের 5% থেকে 6% হারে খাদ্য প্রয়োগ করতে হবে। এই দেহ ওজনটা কিভাবে করতে হবে পূর্ববর্তী লেকচারে আলোচনা করেছি, এখন একটু বলে দিচ্ছি। জাল টেনে মাছগুলোকে টেনে দেখতে হবে যে মাছগুলো কি পরিমাণে হয়েছে, তাদের আকার আকৃতি কেমন হয়েছে, এবং এই আকার আকৃতি দেখে তারপরে সম্পূরক খাদ্যটা জলাশয়ে দিতে হবে। এভাবে দিলে মাছ চাষের উৎপাদন বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপর দেখো যে পোনা মজুদের প্রথম মাসে 100%, দ্বিতীয় মাসে 90%, তৃতীয় মাসে 80% এবং চতুর্থ মাসে 70% বেঁচে থাকার হার ধরে, মানে এই পরিমাণে পোনাদের ছাড়া হলো, এই যে 20,000, 30,000 বা কোনো কোনো ক্ষেত্রে যে লক্ষাধিক পোনাদের ছাড়া হলো, এগুলো প্রথম মাসে 100% বেঁচে আছে, পরের মাসে 90% বেঁচে আছে, এভাবে চতুর্থ মাসে 70% বেঁচে আছে, এইভাবে ধরে, হ্যাঁ, একটা আনুমানিক ভাবে ধরে তারপরে সেই অনুপাতে খাদ্য প্রয়োগ করতে হবে। বুঝতেই পারছো, এদের খাদ্যগুলোকে মেশিনে যখন চূর্ণ করে ফেলা হয় তারপর ওগুলোকে পিলেট বলে। চিংড়ি চাষে যে সম্পূরক খাদ্য ব্যবহার করা হয় শেষ পর্যন্ত সেগুলোকে বিভিন্ন প্রক্রিয়ায় সেগুলো তৈরি করার পর মেশিনে যখন একদম চূর্ণ করে ফেলে সেই চূর্ণকে বলা হয় পিলেট। হ্যাঁ, তো পিলেট গুলো পুকুরের চারদিকে পাড়ের কাছাকাছি পানিতে ছিটিয়ে দিতে হবে, অর্থাৎ এইভাবে প্রয়োগ করতে হবে খাদ্যটা জলাশয়ে। আচ্ছা, খাদ্য প্রয়োগের জন্য ছোট ভাসমান খাঁচা তৈরি করে নিচে সূক্ষ্ম ফাঁকের জাল দিতে হবে। এই পদ্ধতিতে খাদ্য দিলে চিংড়ি কতটুকু খাদ্য খেয়েছে তা বোঝা যাবে, মানে চিংড়ি দ্বারা কতটুকু খাদ্য খেলো, বেশি খেলো না কম খেলো, এটা বোঝা যাবে। আচ্ছা, খাদ্য প্রয়োগের পর খাদ্য গ্রহণ উপযোগিতা পরীক্ষা করে দেখতে হবে যে চিংড়ির দেহ ঠিক মতো বৃদ্ধি হচ্ছে কিনা। দেহ বৃদ্ধি ও খাদ্য প্রয়োগের অনুপাত 2:1 হলে চিংড়ির বৃদ্ধি ভালো হচ্ছে বলে ধরে নেওয়া যাবে। আচ্ছা, এরপরে আমি যেটা আলোচনা করব চিংড়ির রোগ বালাই ব্যবস্থাপনা। হ্যাঁ, এটাও দুই ভাবে আলোচনা করতে হবে। গলদা চিংড়ির ক্ষেত্রে এক ধরনের রোগ হয়ে থাকে, বাগদা চিংড়ির ক্ষেত্রে আরেক ধরনের রোগ হয়ে থাকে। কাজেই প্রথমে আমি রেখেছি গলদা চিংড়ির রোগ বালাই ব্যবস্থাপনা। গলদা চিংড়ির নানা কারণে নানা ধরনের রোগ বালাই আক্রান্ত হতে দেখা যায়। এই অবস্থায় চিংড়ির সন্তোষজনক ফলন পেতে সমস্যা শনাক্ত করে এর দমন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই যে এখানে আমি অনেকগুলো রোগের নাম লিখেছি, রোগের নাম, লক্ষণ, প্রতিকার লিখেছি, আমি দু একটা আলোচনা করছি। সবগুলো আলোচনা করার আসলে সময়ও নাই, অবকাশও নাই। মেলানোসিস বা কালো দাগ রোগ, এটাতে কি লক্ষণ হবে? ফুল পচন হবে, কালো দাগ দেখা যাবে, স্বাভাবিক রং নষ্ট হবে, চিংড়ি মাছের বৃদ্ধির হার কমে যাবে, শেষ পর্যন্ত মরে যাবে। পুকুরের তলায় কাদা আবর্জনা আগাছা পরিষ্কার করতে হবে, এই সময়ে সময়ে পানি বদল করে দিতে হবে এবং সুষম হারে সার ও চুন প্রয়োগ করতে হবে, তাহলে এই রোগ দমন করা যাবে। পা খসা, সন্তরণ পথ ভেঙে যায় বা খসে পড়ায় চিংড়ি সাঁতার কাটতে পারে না। হ্যাঁ, নির্ধারিত হারে ওষুধ প্রয়োগ করতে হবে এবং প্রতি শতকে 300 গ্রাম ডলচুন প্রয়োগ করতে হবে, তাহলে এই রোগ থেকে চিংড়ি রক্ষা পাবে বা চিংড়ি চাষের উৎপাদন ঠিক মতো হবে। আচ্ছা, এরপর আমি এর পরবর্তী স্লাইডে চলে যাব। বাগদা চিংড়ি রোগ বালাই ব্যবস্থাপনা। বাগদা চিংড়ি রোগ বালাইয়ের মধ্যে রয়েছে ভাইরাস রোগ, সাদা দাগ রোগ, ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ, ভিব্রিওসিস রোগ, হলদে দাগ রোগ, ভাইরাস রোগ, অপুষ্টি রোগ, ভিটামিন ও আমিষের অভাবে বিভিন্ন রোগ ও রোগের তীব্রতা বেড়ে যায়। এইসব রোগ দমনে যে ব্যবস্থাগুলো নিতে হবে সে ব্যবস্থাগুলো হলো রোগমুক্ত পোনা চাষ করতে হবে,
পোনার সাথে রোগ চলে আসতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। চূর্ণ সুষম খাদ্য প্রয়োগ করতে হবে। রোগাক্রান্ত চিংড়ি অপসারণ করে ফেলতে হবে। দেখতে হবে যে পোনার মধ্যে রোগ ছড়িয়েছে কিনা, যেগুলোর মধ্যে ছড়াবে জাল দিয়ে টেনে সেগুলো তুলে ফেলতে হবে। তলা থেকে পচা কাদা সরাতে হবে। জাল নিয়মিত শুকাতে হবে, যে জালটা দিয়ে টেনে তুলবে সেটাও শুকনো থাকতে হবে। পোনা পরিবহনের সতর্কতা অবলম্বন করতে হবে। পোনা যে পরিবহন করে নিয়ে আসবে সেখানেও কোনো এই ধরনের কোনো রোগবালাই চলে আসতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি আলোচনা করব চিংড়ি আহরণ নিয়ে, যে চিংড়ি আহরণ কিভাবে করতে হবে। চিংড়ি আহরণ, আচ্ছা, এখানে আমি চিংড়ি আহরণটাও দুইভাবে আমি আলোচনা করব। গলদা চিংড়ির আহরণ পদ্ধতিগুলো হলো গুণগত চাষ পদ্ধতিতে আহরণ। পোনা মজুদের ৬-৭ মাস পর চিংড়ি বিক্রয়যোগ্য হলে জাল দিয়ে বড় চিংড়িগুলো আহরণ করতে হবে। পরে পুকুরের সম্পূর্ণ পানি বের করে বাকি চিংড়িগুলো আহরণ করতে হবে। আচ্ছা, অনবরত চাষ পদ্ধতিতে, যেটা বললাম এটা গুণগত চাষ পদ্ধতিতে। আর যদি অনবরত চাষ পদ্ধতি হয়, এই পদ্ধতিতে পোনা মজুদের, পোনা যে ছাড়া হবে, পোনা মজুদের ৫ থেকে ৬ মাস পর চিংড়ি আহরণের উপযুক্ত সময় হবে। প্রতি মাসে জাল দিয়ে বড় চিংড়িগুলো আহরণ করতে হবে এবং সমপরিমাণ পোনা পুনরায় মজুদ করে দিতে হবে, আবার ছাড়তে হবে সেখানে। আর সম্পূর্ণ আহরণ হলো একক চাষ, মিশ্র চাষ কিংবা ধান খেতে চাষ, সকল ক্ষেত্রে এই পদ্ধতিতে চিংড়ি আহরণ করা হয়। এই যে সম্পূর্ণ আহরণ, এই সম্পূর্ণ আহরণ পদ্ধতিতে পুকুর বা ধান খেতে সম্পূর্ণ পানি বের করে দিতে হবে। হ্যাঁ, সম্পূর্ণ পানি বের করে চিংড়ি ও মাছ হাত দ্বারা সংগ্রহ করতে হবে, অর্থাৎ হাত দিয়ে তুলতে হবে এগুলো জায়গা থেকে। 10 থেকে 15টি চিংড়ির ওজন 1 কেজি হলে তা ধরে বিক্রি করতে হবে। তাছাড়া এই যে ফাঁদ বসানো, ঝাঁকি জাল, পানি শুকিয়ে, পানি শুকিয়ে জলাশয় হইতে চিংড়ি ধরা যেতে পারে, এগুলিতেও চিংড়ি ধরা যায়। অমাবস্যা বা পূর্ণিমায় চিংড়ি আহরণের জন্য উপযুক্ত সময়। চিংড়ি আহরণের পর ছায়াযুক্ত স্থানে বরফ দিয়ে রাখতে হবে এবং তাড়াতাড়ি বিক্রি করতে হবে, বাজারজাত করতে হবে। আচ্ছা, বাগদা চিংড়ির ক্ষেত্রে যেটা করতে হবে, বাগদা চিংড়ির ওজন 30 থেকে 40 গ্রাম পৌঁছানোর পরপরই খণ্ডকালীন আহরণ কার্যক্রম করতে হবে, মানে খণ্ডকালীন কার্যক্রম করতে হবে। এটা কি, এই কাজটা পোনা ছাড়া 75 থেকে 90 দিনের মধ্যে শুরু হবে। 20% আহরণ করতে হবে এই সময়। ফসল তোলার জন্য ঝাঁকি জাল, পাশের চাই অথবা পুকুর শুকিয়ে ফেলতে হবে। বাগদা চিংড়ি 2 পদ্ধতিতে আহরণ করা যায়। জোয়ারের পানি ঢোকানোর মুখে স্লুইস বাঁশের চাই পেতে এবং ভাটার সময় স্লুইস মুখে চাই বা ব্যাগনেট স্থাপন করে। অর্থাৎ এটা জানো যে এটা ওই যে লবণাক্ত পানিতে চাষ করা হবে, জোয়ার এবং ভাটার মাধ্যমে এটা কি করতে হবে, আহরণ করতে হবে। পানি ঢোকার মুখে স্লুইস বাঁশের ওখানে এরকম বাঁশের চাইটা এগুলি পেতে দিতে হবে। আবার যখন ভাটা হবে তখনও স্লুইসের মুখে, অর্থাৎ পানি যেখান দিয়ে বের হয়ে যাবে সেখান দিয়ে তোমার চাই বা ব্যাগনেট এগুলো স্থাপন করতে হবে। আহরণের পরপরই চিংড়িকে ছায়াযুক্ত স্থানে রেখে প্লাস্টিকের বাক্সে বা তাপ অপরিবাহী কোনো পাত্রের মধ্যে বরফজাত করতে হবে, বরফ দিয়ে রাখতে হবে এবং বরফ চিংড়ি 1:1 এই হারে দিতে হবে। এরপর দ্রুত বিক্রির ব্যবস্থা করতে হবে। কাজে বুঝতেই পারছো যে গলদা এবং বাগদা চিংড়ি দুইটা আহরণ পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন ধরনের। এরপরে আমি এরপরের স্লাইডে চলে যাচ্ছি। এরপরের স্লাইড হলো চিংড়ি সংরক্ষণ ও প্রক্রিয়াজাত। মে থেকে আগস্ট পর্যন্ত উপকূলীয় আধা লবণাক্ত জলাশয়ের ঘেঁষমে প্রচুর হরিণা, চালি, সাদা চিংড়ি ও গুড়া চিংড়ি ধরা পড়ে। রপ্তানিযোগ্য বড় চিংড়ি চারা দামে প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিক্রি হয়ে যায়, কিন্তু ছোট জাতের চিংড়ি হিমায়িত প্রক্রিয়াজাতকরণ লাভজনক না হয় এগুলোর দাম খুব কম হয়, কারণ এগুলো ছোট ছোট চিংড়ি, এগুলো হিমায়িত করে পরে যে বিক্রি করবে সেই রকমের অবস্থা থাকে না, সেই জন্য এগুলো দাম কম হয়। এবং 3টি সনাতন পদ্ধতিতে এইসব চিংড়ি সংরক্ষণ করে সারা বছর খাওয়া যায়। এগুলো কি, রোদে শুকিয়ে, হ্যাঁ, সিদ্ধ করে, ধোয়ায় শুকিয়ে। রোদে শুকিয়ে তোমরা জানো ওই যে শুটকি করে, চিংড়ি শুটকি পাওয়া যায়, ছোট ছোট চিংড়িগুলোকে শুটকি করা হয়, সিদ্ধ করে প্রক্রিয়াজাত করা হয় এবং ধোয়া দিয়েও শুকিয়ে প্রক্রিয়াজাত করা যায়। এরপর আমরা চিংড়ি রপ্তানি, আয় ও অর্থনৈতিক এবং আমাদের অর্থনীতিতে এর কি প্রভাব সে সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশে প্রায় 23টি গলদা চিংড়ির হ্যাচারি রয়েছে। প্রায় 8 লক্ষ চিংড়ি চাষি এই চাষে জড়িত রয়েছেন। রপ্তানিযোগ্য চিংড়ির মধ্যে গলদা চিংড়ির অবদান 23%। বাংলাদেশে গড়ে যে চিংড়ি উৎপাদিত হয় তাতে বাগদার অবদান প্রায় 55%। কাজেই চিংড়ির চাষ আমি এর আগেও একটু আলোচনা করেছি যে সব দিক দিয়ে লাভজনক একটি চাষ। আচ্ছা, এই চিংড়ি রপ্তানি, আয়, অর্থনৈতিক প্রভাব আলোচনার মাধ্যমে আমরা ফিশ কালচার বা চিংড়ি চাষ আলোচনা শেষ করছি। এরপর আমি এর পরের টপিকে চলে যাব।
এর পরের টপিকটা হলো মেথডস অফ ফাইটোপ্লাঙ্কটন কালচার, অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন চাষের পদ্ধতি। আচ্ছা, এটা তোমাদের এই সিলেবাসের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে 9 নম্বর টপিক অ্যাকুয়াকালচারের সর্বশেষ বিষয় মেথডস অফ ফাইটোপ্লাঙ্কটন কালচার। আচ্ছা, আসো প্রথমে আমরা ফাইটোপ্লাঙ্কটনটা কি একটু বলি। এগুলো বিগত লেকচারগুলোতে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে, এখানে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ক্ষুদ্র ক্ষুদ্র জলজ উদ্ভিদ কণাকে ফাইটোপ্লাঙ্কটন বলে। এগুলো সবুজ হয়ে থাকে, এগুলো খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। এগুলোর রং সবুজ থাকে, সবুজ ছাড়াও অন্যান্য রঙের হয়ে থাকে। এবং এখানে কয়েকটা এরকম ফাইটোপ্লাঙ্কটনের নাম আমি উল্লেখ করেছি। আর তোমরা জানো যে সব ফাইটোপ্লাঙ্কটনই কিন্তু শৈবালের অন্তর্ভুক্ত, সব ফাইটোপ্লাঙ্কটনকে শৈবাল বলা হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো যে নেভিকুলা, ফেকাস, সেনিডেসমাস, স্পাইরোগারা, অ্যানাভেনা, ভলভক্স ইত্যাদি ফাইটোপ্লাঙ্কটনের নাম আমি এখানে উল্লেখ করেছি। এছাড়াও আরো অনেক ফাইটোপ্লাঙ্কটন আছে, সামুদ্রিক ফাইটোপ্লাঙ্কটনও অনেক আছে। আচ্ছা, তারপরে দেখো যে অ্যাকুয়াকালচারে ফাইটোপ্লাঙ্কটনের ভূমিকা সবচেয়ে বেশি জলজ চাষে। হ্যাঁ, ফাইটোপ্লাঙ্কটন হলো জলাশয়ের প্রাথমিক উৎপাদনকারী উদ্ভিদ, অর্থাৎ জলাশয়ে দুই ভাবে এটা উপকার করে থাকে। এক, জলাশয়ে যে উৎপন্ন হয় এরা সবুজ, এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে থাকে। খাদ্য তৈরি করে যে এরা নিজেদের কাজে, নিজেদের শারীরবৃত্ত কাজে ব্যবহার করে। এছাড়া এই যে ফাইটোপ্লাঙ্কটন গুলো, এগুলো খেয়ে মাছ বা অন্যান্য জলজ প্রাণী বেঁচে থাকে, কাজে খাদ্য হিসেবে একভাবে এদের ব্যবহার হচ্ছে। এরপরে সালোক সংশ্লেষণে যে এরা অক্সিজেন উৎপন্ন করছে, সেই অক্সিজেন ওই জলাশয়ের পানিতে দ্রবীভূত হচ্ছে। এতে করে জলাশয়ে যে মাছ বা অন্যান্য প্রাণী আছে এরা কিন্তু ঠিক মতো অক্সিজেন পেয়ে বেঁচে থাকতে পারছে, এদের বৃদ্ধি ভালো হচ্ছে, এদের শারীরবৃত্তীয় কার্যাবলী সঠিকভাবে করছে। আচ্ছা, আরেকটি হলো জলাশয়ে যে জলজ জীব আছে, অন্যান্য উদ্ভিদ প্রাণীরা আছে, এরা যে শ্বসন করে, শ্বসনে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এই কার্বন ডাই অক্সাইড জলাশয়ে দ্রবীভূত হয়ে কিন্তু জলাশয়ের পরিবেশ দূষিত করতে পারে না। কেননা এই ফাইটোপ্লাঙ্কটন গুলো কি করে, এই দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড, যেগুলো জলজ প্রাণী দ্বারা যে কার্বন ডাই অক্সাইড নির্গত হলো, সেই কার্বন ডাই অক্সাইড এরা সালোক সংশ্লেষণ করার জন্য গ্রহণ করে থাকে। কাজেই এইভাবে জলাশয়ে এরা কার্বন ডাই অক্সাইডের পরিমাণও, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড দুটিরই পরিমাণের ভারসাম্য বজায় রাখে। কাজেই দেখতে পাচ্ছ যে জলজ পরিবেশে ফাইটোপ্লাঙ্কটনের ভূমিকা অনেক বেশি, অত্যন্ত বেশি। আচ্ছা, এরপর আমি যেটা বলবো যে উদ্ভিদ ভোজী কিছু মাছ আছে যেগুলোর কথা বলবো, রুই, কাতলা, চাপিলা, এগুলো সরাসরি ফাইটোপ্লাঙ্কটন বা এই শৈবাল গুলো খেয়ে বেঁচে থাকে। তাছাড়া অনেক ফাইটোপ্লাঙ্কটন আছে যারা জুপ্লাঙ্কটন খায়। হ্যাঁ, পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ বেশি থাকলে মাছের উৎপাদন বেশি হয়। আমি আগেই বলেছি কিভাবে উৎপাদন বেশি হবে, 3 ভাবে হবে। খাদ্য হিসেবে হবে, অক্সিজেন পাবে সেই হিসাবে হবে, আবার কার্বন ডাই অক্সাইডটা এরা খাদ্য উৎপাদনে ব্যবহার করে ফেলবে, সেজন্য অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা হবে, সেইভাবেও হবে। আচ্ছা, তাছাড়া ফাইটোপ্লাঙ্কটন বেশি থাকলে জীবন্ত ক্ষতিকর উদ্ভিদ বেশি জন্মাতে পারে না। যে ক্ষতিকর জীবন্ত অনেক উদ্ভিদ জন্মায়, ফাইটোপ্লাঙ্কটন থাকলে সেগুলো জন্মাতে পারে না। তবে এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যে ফাইটোপ্লাঙ্কটন কিন্তু অতিরিক্ত পরিমাণে, অতিরিক্ত মাত্রায় যদি জন্মায় সেটা কিন্তু দূষণ হয়ে যাবে। কাজে এই যে ফাইটোপ্লাঙ্কটন যে জলাশয়ে জন্মাবে, এটার দিকেও খেয়াল রাখতে হবে, নির্দিষ্ট মাত্রায় বা নির্দিষ্ট পরিমাণে যাতে ফাইটোপ্লাঙ্কটন জলাশয়ে থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর আছে এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে, এই সম্পর্কে আমি আলোচনা করেছি। পুকুরে বিভিন্ন পদার্থের পচন ক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, খাদ্য তৈরির সময় এরা সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে। এভাবে পুকুরের পরিবেশে ভারসাম্য রক্ষা হয়। একটু আগে আমি এগুলো আলোচনা করেছি। আচ্ছা, পুকুরে যে এরা যে খাদ্য তৈরি করে সেজন্য এদেরকে প্রাথমিক উৎপাদক বলা হয়, আলোচনা করা হয়েছে। এরা পানির স্রোত বা তরঙ্গের মাধ্যমে পানির মধ্যে ভেসে বেড়ায়। আচ্ছা, এদের নিজস্ব চলাচল করার ক্ষমতা নাই। এরপর আসো যে ফাইটোপ্লাঙ্কটনকে কিভাবে জলাশয়ে জন্মানো যায়। প্রাকৃতিক ভাবে তো জন্মায়, এমনিও ফাইটোপ্লাঙ্কটন যাতে জন্মানো যায়, ফাইটোপ্লাঙ্কটনের যাতে একটা সুষম পর্যায়ে পর্যন্ত যাতে বৃদ্ধি হয় জলজ মাছের জন্য, সেই জন্য কিভাবে কি পদ্ধতিতে চাষ করা হয় সেটা আমি এখন আলোচনা করব। সার প্রয়োগের ফলে পুকুরে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন জন্মানো যায়, যা খেয়ে রেণুপোনা জীবন ধারণ করে থাকে। অর্থাৎ মাছের যে রেণুপোনা, এরা কিন্তু
ফাইটোপ্লাঙ্কটন খেয়ে জীবন ধারণ করে থাকে। হ্যাঁ, ফাইটোপ্লাঙ্কটন জন্মানোর জন্য জৈব সার যেমন গোবর, হাঁস মুরগির বিষ্ঠা এবং অজৈব সার যেমন ইউরিয়া, টিএসপি অথবা জৈব অজৈব উভয় প্রকার সার একত্রে ব্যবহার করা যায়। পুকুরে গোবর সার প্রতি শতাংশে 40 কেজি হিসেবে অথবা হাঁস মুরগির বিষ্ঠা প্রতি শতাংশে 20 কেজি হিসেবে প্রয়োগ করা যেতে পারে। গোবর সহজলভ্য না হলে ইউরিয়া ও টিএসপি একত্রে মিশ্রিত করে প্রতি শতাংশে 400 গ্রাম ইউরিয়া ও 300 গ্রাম টিএসপি প্রয়োগ করা যেতে পারে। আতুর পুকুরে জৈব সার অপেক্ষা অজৈব সার ভালো ফলন দেয়। অজৈব সার প্রয়োগের সময় বালতির পানিতে গুলিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে। এভাবে যদি জলাশয়ে এই সম্পূরক সার ব্যবহার করা হয় তাহলে জলাশয়ে ফাইটোপ্লাঙ্কটন ভালোভাবে জন্মাবে। কাজেই জলাশয়ে, পুকুর বা হ্রদে ফাইটোপ্লাঙ্কটন কালচার করার পদ্ধতিটি তোমরা দেখতে পেলে। এছাড়াও মৎস্য চাষের যে জলাশয়গুলো, বিশেষ করে চিংড়ি চাষ যেসব জলাশয় করা হয় সেখানে ডায়াটমস চাষ করা অত্যন্ত জরুরি, কারণ চিংড়ি ডায়াটমস জাতীয় ফাইটোপ্লাঙ্কটন গুলো খেয়ে থাকে। কাজে ডায়াটমস ও নীলাভ সবুজ শৈবাল জাতীয় ফাইটোপ্লাঙ্কটন গুলো জন্মানোর জন্য বা এই জাতীয় খাদ্যগুলো, হ্যাঁ, চিংড়ি চাষ বা অন্যান্য মাছের জন্য এই জাতীয় ফাইটোপ্লাঙ্কটন খাদ্য তৈরির জন্য জলাশয়ে যেটা করতে হবে যে ইউরিয়া, টিএসপি, সোডিয়াম বা পটাশিয়াম সিলিকেট জাতীয় সার সামান্য পানি সহ পলিথিন ব্যাগে রাখতে হবে। মিশ্রিত সারে সামান্য পরিমাণ শৈবাল ফাইটোপ্লাঙ্কটন যোগ করে পলিথিন ব্যাগে রাখতে হবে এবং ব্যাগের মুখ ভালো করে বন্ধ করে 6 থেকে 7 দিন পুকুরের পানিতে ভাসিয়ে রাখতে হবে। এরপর দেখা যাবে পলিথিন ব্যাগে অসংখ্য ডায়াটম ও নীলাভ সবুজ শৈবাল জন্মেছে। তখন এই পলিথিন ব্যাগ থেকে এই যে অসংখ্য পরিমাণে ডায়াটম ও নীলাভ সবুজ শৈবাল জন্মানো হলো, এগুলো পুকুরের পানিতে ছেড়ে দিতে হবে। পুকুরের পানিতে ছেড়ে দিলে সুষম পরিমাণে বা প্রচুর পরিমাণে এই ফাইটোপ্লাঙ্কটন গুলো জন্মাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতেই পাচ্ছ যে আমরা যদি এইভাবে ফাইটোপ্লাঙ্কটন জন্মিয়ে প্রাকৃতিক জলাশয়ে বা ওই মৎস্য চাষের জলাশয় বা চিংড়ি চাষের জলাশয়ে যদি সরবরাহ করি তাহলে চিংড়ির উৎপাদন বৃদ্ধি পাবে, মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং সার্বিকভাবে আমাদের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা পালন করবে। এরপর আমি এর পরের স্লাইডে চলে যাচ্ছি। এর পরের স্লাইডে আছে ফিশ প্রিজার্ভেশন এন্ড প্রসেসিং। এটাও একটু আলোচনা করা লাগবে এবং এটা আমি একটু খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। মাছ খুব দ্রুত পচে যায়। মাছ পানি থেকে আহরণের 4-5 ঘন্টার মধ্যে পচন ক্রিয়া শুরু হয়ে যায়। এই জন্য মাছ আহরণের পর থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে প্রায় 12 থেকে 14 ঘন্টা সময় লাগে। এই সময় অবশ্যই মাছটাকে সংরক্ষণ করতে হবে। মাছ যদি সংরক্ষণ না করে মাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। সংরক্ষণের অভাবে আমাদের দেশে 20% থেকে 25% মাছ, মানে যে পরিমাণ মাছ উৎপন্ন হয় সেখান থেকে প্রায় 20% থেকে 25% মাছ পচে যায়। কাজে এই পচনের ফলে আমাদের কি পরিমাণ মাছ নষ্ট হচ্ছে এবং কি পরিমাণ আমরা জাতীয় আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং মৎস্য চাষিরাও বঞ্চিত হচ্ছে। আচ্ছা, মাছ পচনের কারণ বেশ কিছু আছে। মাছের উপর জীবাণুর বিক্রিয়া হয়, মাছের ভিতরে এনজাইম ক্রিয়া করে, রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, মাছ প্রক্রিয়াকরণ জাত। মাছ প্রক্রিয়াকরণ বলতে গুণগত মান অপরিবর্তিত থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাছ খাওয়ার উপযোগী করে রাখার বিভিন্ন পদ্ধতিকে মাছ সংরক্ষণ বলে। তো কিভাবে এগুলি করা যায়? সনাতন পদ্ধতি, শুটকিকরণ, লবণজাতকরণ, আধুনিক পদ্ধতি, বরফজাতকরণ, হিমায়িতকরণ, তিনজাতকরণ, ধূমায়িতকরণ ইত্যাদি বিভিন্ন বিষয় জড়িত। তারপর মাছ পরিবহন আছে। মাছ পরিবহন ও বাজারজাতকরণও সতর্ক থাকতে হবে। পরিবহনের সময় যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং বাজারজাতকরণ বিভিন্ন মার্কেটে, বিভিন্ন বাজারে সুষমভাবে সমানভাবে সরবরাহ করতে হবে যাতে ঠিকভাবে মাছটা সঠিক মূল্যে বিক্রি হয় এবং উৎপাদন ভালো হলে, বাজারজাতকরণ ভালো হলে এবং এই বিক্রিত মৎস্যের মূল্য যদি সন্তোষজনক থাকে তাহলে এই মৎস্য চাষিরা আগ্রহ বোধ করবে। এরপরে আমি সর্বশেষ যে টপিক ইম্পর্টেন্স অফ অ্যাকুয়াকালচার, এটা আলোচনা করে আজকের লেকচারটি শেষ করব। মৎস্য চাষ, মৎস্য সংগ্রহ, সংরক্ষণ ইত্যাদিকে মৎস্য শিল্প বলা হয়। এটি একটি প্রাথমিক শিল্প, তাই প্রাথমিক শিল্প হিসেবে এর অর্থনৈতিক গুরুত্ব, বাণিজ্যিক গুরুত্ব অনেক।
আমি আগেই বলেছি যে এই মৎস্য চাষ এবং মৎস্যের সঙ্গে যে অন্যান্য জীব চাষ করা হয় সামগ্রিকভাবে এগুলোকে আমরা অ্যাকোয়াকালচার বলে থাকি, এবং এই অ্যাকোয়াকালচারের গুরুত্বটা আমরা আলোচনা করব। বিভিন্ন এর উপরে যে আমি গত লেকচারগুলো দিয়েছি সেগুলিতে কিছু কিছু এসেছে, আলোচনা করেছি, এখন সামগ্রিকভাবে আলোচনা করব। খাদ্য হিসেবে মৎস্য খাদ্য হিসেবে মানুষের অত্যন্ত প্রিয় এবং উপাদেয় পুষ্টিকর খাদ্য। প্রোটিন, খনিজ লবণ, খনিজ সম্পদ, ভিটামিন এ ও ডি এবং অন্যান্য আমিষ জাতীয় প্রোটিন প্রচুর পরিমাণে মাছে থাকে, এবং এগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে যে প্রোটিন, ভিটামিন এগুলো পেয়ে থাকি। কাজেই খাদ্য হিসেবে মাছের চাহিদা আমাদের দেশে এবং বিশ্বে অত্যন্ত ব্যাপক। আচ্ছা, এরপরে আছে হাঁস মুরগি খাদ্য। আমরা এর আগেও দেখেছি যে মাছের বর্জ্য, মাছের চূর্ণ এগুলি হাঁস মুরগি খাদ্য হিসেবে ব্যবহার করা যায়, কাজে এই হিসেবে এগুলো গুরুত্বপূর্ণ। তেল উৎপাদন আমরা দেখেছি কড লিভার অয়েল, শার্কি লিভার অয়েল এগুলো থেকে তেল উৎপাদন করা যাচ্ছে, যেটা ভিটামিন ডি এর একটা উৎস। সার হিসেবে মৎস্য, ওই যে সার চূর্ণ, মৎস্য বা মৎস্যজাত দ্রব্যের যে অবশিষ্ট বর্জ্য এগুলো থেকে সার উৎপন্ন করা যায়, কৃষি জমিতে ব্যবহার করা যায় বা জলাশয়ে ব্যবহার করা যায়। শিল্পের উপকরণ, বিভিন্ন শিল্পের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, যেমন মাছের চামড়া, অস্থি, আঁশ, লেজ, মাংস, চর্বি, তেল ইত্যাদি বিভিন্ন প্রকার শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। ওষুধ উৎপাদনে বিভিন্ন প্রকার মাছের তেল, চর্বি, কাঁচামাল ওষুধ উৎপাদনে ব্যবহার করা হয়, যেমন কড মাছের যকৃৎ থেকে কড লিভার অয়েল একটু আগে বলেছি। তারপর শৌখিন দ্রব্য উৎপাদন, যেমন বিভিন্ন প্রকার মাছের আঁশ, লেজ, মাছ, চামড়া, দাঁত, হাড় এগুলো থেকে শৌখিন দ্রব্য উৎপাদন করা হয়। বা মৎস্যজাত দ্রব্য যে আছে, মৎস্যজাত দ্রব্যের মধ্যে শামুক, ঝিনুক এগুলো আছে, এগুলো বিভিন্ন অলঙ্করণ, মুক্তা হিসেবে ব্যবহার করা হয়, কাজেই শৌখিন দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। মৎস্য শিল্পের উপজাত একটু আগে আমি বলেছি যে প্রবাল, মুক্তা, ঝিনুক সমুদ্র থেকে আহরিত হয়, এগুলোর বাণিজ্যিক অর্থনৈতিক গুরুত্ব অনেক। মুক্তা দ্বারা মূল্যবান গহনা তৈরি করা হয়, চুন সার তৈরি করা হয় ইত্যাদি। কাজে মৎস্য শিল্পের উপজাতের গুরুত্ব অনেক। কর্মসংস্থান, এই যে বিভিন্ন মৎস্য চাষ হচ্ছে বা এই যে উপজাত থেকে বিভিন্ন শিল্প হচ্ছে, মৎস্য শিল্প বা এই যে শৌখিন দ্রব্য শিল্প, উৎস শিল্প, এগুলিতে মানুষের কর্মসংস্থান হচ্ছে, সেই হিসেবেও এটার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকোয়াকালচার বাণিজ্যিক গুরুত্ব মৎস্যজাত দ্রব্যের বাণিজ্যিক গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নরওয়ে, ফিনল্যান্ড, কানাডা, ব্রিটেন, জাপান প্রভৃতি দেশ হতে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে প্রচুর মৎস্যজাত দ্রব্য রপ্তানি করা হয়। কানাডার রপ্তানিকৃত মাছের প্রায় 90% ক্রেতা যুক্তরাষ্ট্র। নরওয়ের বৈদেশিক মুদ্রার প্রায় অর্ধেক মৎস্য রপ্তানি থেকে অর্জিত হয়। এগুলো দেশ আমাদের দেশের জন্য একটা দৃষ্টান্ত হতে পারে। আমরাও সেভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, যেটা আমাদের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা পালন করবে। আচ্ছা, এছাড়াও আসবাবপত্র জাতীয় অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে এই অ্যাকোয়াকালচারের ভূমিকা রয়েছে। কাজে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ যে সামগ্রিকভাবে অ্যাকোয়াকালচার আমাদের জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে থাকে। এগুলোর পরিচর্যা, এগুলোর মেনটেনেন্স, ব্যবস্থাপনার যদি উন্নতি করা যায় তাহলে ভবিষ্যতে আরো আমরা এই মৎস্য শিল্প থেকে আরো বেশি পরিমাণে আমরা আয় করতে পারবো, এবং এই আয় আমাদের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে বিশাল ভূমিকা পালন করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ইম্পর্টেন্স অফ অ্যাকোয়াকালচারের মাধ্যমে লেকচারটি শেষ হলো। এর মাধ্যমে লিমনোলজি এন্ড অ্যাকোয়াকালচারেরও 15টি লেকচার আমি সম্পন্ন করলাম। আশা করছি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? সবশেষে আমি রেফারেন্স বুকস দিয়েছি, রেফারেন্স বুকস এর একটি তালিকা দিয়েছি। আশা করছি এইগুলোর মাধ্যমেও তোমরা উপকৃত হবে, এই রেফারেন্স গুলো তোমাদের কাজে আসবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।